আমাদের মাতৃভূমি চাই, চাই আমাদের ভাষা, সংস্কৃতি, নিজস্বতার স্বীকৃতি। বাংলার উত্তরে পাহাড় জুড়ে এখন এই প্রার্থনা। সিঙ্গুর নন্দীগ্রামের পর পশ্চিমবাংলায় আরও একটা লড়াই দেখছে মানুষ। শাসকদের চোখে ঘুম নেই, তারা গোর্খা জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে নারাজ। তাদের কথায় দার্জিলিং বাংলার অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ইতিহাসে দার্জিলিং ও তার সংলগ্ন তরাই কিরাট রাজাদের রাজত্বে বিজয়পুর বলে পরিচিত ছিল। বিজয়পুর ভেঙে গেলে দার্জিলিং পাহাড় সিকিমের রাজার দখলে আসে, আর তিস্তার অন্য পাড়ের কালিম্পং যায় ভুটানের দখলে। শিলিগুড়ি থেকে অনেক বেশি প্রাধান্য ছিল হাঁসখোয়া বলে একটা জায়গা, এখন একটা অজয় পাড়াগা, যেটা ইংরেজরা দখল করেছিলেন। সেটাই ছিল সেখানকার সদর দপ্তর। আর শিলিগুড়ি ছিল একটা বৈকুণ্ঠপুর জলপাইগুড়ি ডিভিশনের ছোট্ট একটা গ্রাম। সেই সময় তিব্বত, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সবচেয়ে লোভনীয় ব্যবসার দিক থেকে একটা জায়গা ছিল, কিন্তু তিব্বতে যাওয়ার কোনো রাস্তা তারা খুঁজে পাচ্ছিল না। মাঝখানে সিকিম এবং এর পাশে ছিল ভুটান। তো এই যে জায়গাটার ভেতর থেকে এরা একটা আবিষ্কার করার চেষ্টা করেছিল যে তিব্বতের সাথে কোনোভাবে তারা যোগাযোগটা করতে পারে। সিকিমের সাথে নেপালের এক যুদ্ধের সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘটনায় নাক গলালো। সিকিমকে তারা সমর্থন জানালো, যার পরিণতি 1814-15 ইঙ্গো নেপাল যুদ্ধ। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ক্যাম্পবেল যখন সিকিমের রাজার সাথে আলোচনা করতে যাচ্ছিলেন, তখন তিনি খুঁজে পান এই দার্জিলিং উপত্যকা। এর দখল নিতে পারলে একাধারে ব্রিটিশদের জন্য স্বাস্থ্য নিবাস করা যাবে, তিব্বতের সাথে যোগাযোগের ঘাঁটিও বানানো যাবে। নেপালকে যুদ্ধে হারাতে ব্রিটিশরা সিকিমকে সাহায্য করলেও পরে সিকিমের রাজার বিরুদ্ধে নানা ক্ষেত্রে চুক্তিভঙ্গের অজুহাতে শিলিগুড়ি থেকে দার্জিলিং পুরোটা করিডোর হিসেবে ব্যবহারের সত্ত্ব আদায় করে নেয়। কালিম্পং কিন্তু তখনও ভুটানের দখলে ছিল। এরপর ভুটানের সাথে যখন ইংরেজ কোম্পানির যুদ্ধ হয় এবং ভুটানকে যখন হারায়, তখন তারা কালিম্পংকে এর সাথে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশে বা ভারতবর্ষের বিভিন্ন ল্যান্ড রিফর্ম হয়েছে, দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেগুলো কোনো অবস্থাতেই কার্যকারী হয়নি। সেখানে বলা হয়েছিল বারবার করে এক্সক্লুডেড ল্যান্ড, অর্থাৎ দার্জিলিং চিরকালই বাইরে ছিল। পরবর্তীকালে স্বাভাবিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে এসে হাজির হলেন ব্রিটিশ কোম্পানি, এবং সেইভাবে তখন তারা অ্যানেক্স করলেন। কিন্তু সেই সময় দেখা গেল দার্জিলিং পশ্চিমবঙ্গের সাথে কিন্তু যুক্ত হলো না। দার্জিলিং যুক্ত হলো ভাগলপুর সাব ডিভিশনের সাথে। তাহলে যদিও দেখা যায় যে খুব একেবারে সাম্প্রতিক ইতিহাসেও দার্জিলিংয়ের সাথে পশ্চিমবঙ্গের যোগাযোগ ছিল। দার্জিলিংয়ের জন্মের সাথে আরেকটা জিনিসের জন্মের সম্পর্ক আছে, সেই সম্পর্ক হচ্ছে চা বাগান। লেবংয়ে প্রথমে চা বাগানটা তৈরি হলো, তারপর আস্তে আস্তে এই সমতলে নেমে এই সেই লেবং জায়গাটা দেখা গেছে। ইতিহাস প্রতিধ্বনিত হচ্ছে এখানেও গোর্খাল্যান্ডের দাবিতে। চা বাগানের শ্রমিকদের প্রতি ব্রিটিশ মালিকদের বঞ্চনা আর বাগানের বাঙালি বাবুদের অত্যাচার জন্ম দিয়েছিল পৃথক জাতিসত্তা হিসেবে স্বীকৃতির আকাঙ্ক্ষা। এবার ওই চা বাগানকে কেন্দ্র করে কিছু বাঙালি এসে হাজির হলেন, কিছু ইন্টেলেকচুয়াল মহল হাজির হলেন, এবং মূলত এরা হচ্ছে ইস্ট বেঙ্গল থেকে, তারা সেখান থেকে চলে এলেন। মূলত শিক্ষিত জমিদার শ্রেণী, যাদের জমি থেকে উৎখাত হয়েছে, কিন্তু এডুকেটেড শ্রেণী। এরা এসে কাজটা করলো কি, মিডিলম্যানে কাজ করলো। এই মিডিলম্যান হচ্ছে, এরা বাগানের চাকরিটা করলো বড়বাবু অথবা গোডাউন বাবু, এই ধরনের চাকরিটা করছিল। আর ম্যানেজার, তারা হচ্ছেন ইউরোপিয়ান। ম্যানেজার খুব সরাসরি লেবারের সাথে যোগাযোগ নেই, সমস্ত কিছু যোগাযোগ হচ্ছে বড়বাবু, গোডাউন বাবু, ফ্যাক্টরি বাবু, সমস্ত কিছু। যা কিছু এক্সপ্লয়টেশন, সমস্ত এক্সপ্লয়টেশনটা তারা দেখতে পাচ্ছে এই বাঙালি বাবুদের হাতে। ফলে এদের কাছে, এখানকার যারা নেপালি ওয়ার্কার, তাদের কাছে যতখানি না মালিক বিরোধী ভাবনা ছিল, তার থেকে অনেক বেশি ভাবনা তৈরি হয়ে গেল
এই সমস্ত তথাকথিত বাঙালি বাবুদের মিডিলম্যানের বিরুদ্ধে। 1907 में in the name of Hillmans, they submitted a memorandum and asked for the separate administrative unit for the people of Darjeeling and Tours. ये था। तो 1917 में एक हिलमेंस एसोसिएशन बोल के बना। तो हिलमेंस एसोसिएशन ने भी सेपरेट एडमिनिस्ट्रेटिव यूनिट का लिए किया। বঙ্গভঙ্গের পর তো এই জুলুম মুভমেন্ট হয়েছিল, আর এখানে লেবং রেস করছে, তো ওই গভর্নরকে গুলি করে। সেই সময় 1916, 17, 18 এখানে কংগ্রেস পার্টি বানিয়ে ব্রিটিশরা আর পুরো ব্রিটিশ এলিমেন্টরা কী করলো, এই কংগ্রেস মানে প্লেনের পার্টি, ধুতিওয়ালার পার্টি, মধেসের পার্টি বলে সেই স্বদেশী মুভমেন্টকে পার্ট থেকে আলাদা রাখার চেষ্টা করেছিল। 1945 में तो ये अनडिवाइडेड कम्युनिस्ट पार्टी सीपीआईएम और सीपीआई तो नहीं था उस टाइम, एक ही था सीपीआई। हाँ, तो सीपीआई ने तो एक अलग देश का लिए फॉर अ सेपरेट कंट्री comprising of Nepal, then दार्जिलिंग एंड सिक्किम, इसका लिए इसने एक गोरखास्तान बोल के ये लोग ने मांग किया था। 1943 এখানে কমিউনিস্ট পার্টির জন্ম হলো কলকাতা থেকে। সুশীল চ্যাটার্জি এখানে এসে এই রতন বামের সঙ্গে না দেখা হল। রতন বাম ওই সময় এই খুব এখানকার একটা সাহসী, খুব নির্ভীক, একটা টেররের মতো উনি ছিলেন। দুঃখী গরিবের জন্য উনি কাজ করতেন, সেই জন্য উনিকে নিয়ে এইখানে কমিউনিস্ট পার্টি শুরু হলো। 46-এ যখন এখানে ভোট হলো, মালিকদের লোকেরা আর এই অন্যরা প্রচণ্ড আক্রমণ হলো। ওদের তো কমিউনিস্ট পার্টি বলেই খুব দেশদ্রোহী বলতো। তা সত্ত্বেও ওনারা কিছু করতে পারলেন না। 46-এ মাইলাবাজি জিতে গেলেন, আর সকলকে এই জামানত জব্দ হলো। সেই সময় পশ্চিমবঙ্গে শুধু কমিউনিস্ট পার্টি থেকে 3 জন জিতেছিলেন, জ্যোতি বসু, মাইলাবাজি আর রতন বামন আর একজন রূপারায়ণ রায় বলে। একটা মেন প্রবলেম ছিল এখানে একটা জাতিসত্তার কোয়েশন। সেই সময় মাইলাবাজি, রতন ব্রাহ্মণ আর গণেশ লাল সুব্বা বলে উনি মার্ক্সবাদ পড়ে ছড়ে। 43-44-এ ওনারা এই ব্যাপার কি কমিউনিস্ট পার্টি এই জাতিসত্তার ব্যাপারটা কি বলেন, কি আছে সেই সম্বন্ধে যখন ওনারা আলোচনা করতে শুরু করলেন, তখন দেখা হলো কি এই জাতিসত্তার ব্যাপার তো প্রথমেই এই কমিউনিস্টরাই এটাকে তুলেছিল সোভিয়েত রাশিয়াতে, যেখানে সবচেয়ে বড় জাতিসত্তার সমস্যা ছিল। হোয়াইট রাশিয়ানরা যেভাবে আমাদের জাতিসত্তাকে দাবি রেখেছিল, ওই সেই বিরুদ্ধে লেনিন, স্টালিন লড়াই করেছিলেন। এই জিনিসটা যখন ওনারা বুঝেন, তখনই মাইলাবাজি সেসব উনি বলেছিলেন, যখন কমিউনিস্ট পার্টি আমাদের মতো একটা দমিন জাতিকে যদি মুক্তি দিতে পারে, তাহলে কমিউনিস্ট পার্টি ভালো, আমরা সকলেই কমিউনিস্ট হব। জাতিসত্তার রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনির্ণয়ের অধিকার, আর সেখানে ইভেন রাইট টু সিসিট ওনারা যদি চান তাহলে এই বেড়ে যেতে পারে। সেই লাইনে ভিতরে দিয়ে, আর তখন তো আপনার 45 থেকে শুরু হলো এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেই সময় 44-এ একটা থিসিসের মতো তৈরি হলো এখানে। সেটা ছিল অটোনমি, যেটাকে রাইট টু সেলফ ডিটারমিনেশনের মতো একটা এরিয়া গোর্খাদের জন্য, সেটাকে পরে গোর্খাস্তান বলা হলো। নেপাল সিকিমের এক পার্ট আর দার্জিলিং মিলে গোর্খাদের একটা আলাদা রাষ্ট্রের মতো, সেটা রাষ্ট্র। আজকে সবাই যদি আমরা একসঙ্গে না দাঁড়াই, যদি নেপালিরা বলে আমরা আলাদা হয়ে যাবো, রাজবংশীরা আলাদা হয়ে যাবে, আদিবাসী ভাইরা আলাদা হয়ে যাবে, তাহলে দেশ কোথায় থাকবে? ভারত কোথায় থাকবে? ভারত মানে কি? এত জাতি, এত ভাষা, এত ধর্ম, আমরা সবাইকে এক করে রাখতে চাই, আমাদের পার্টির নীতি তাই। আজকে যে কমিউনিস্ট পার্টিরা বলছে এটা বিচ্ছিন্নতাবাদের একটা জায়গা, তাহলে বলতে হয় যে বিচ্ছিন্নতাবাদের জন্ম রাজনৈতিকগতভাবে প্রথম যে পার্টিটার দাবিটা তুললো সেটা হচ্ছে ইউনাইটেড কমিউনিস্ট পার্টি। এই জ্যোতিবাবুরা তখন তার নেতৃত্বে ছিলেন।
তার মানে দার্জিলিংয়ের মানুষ কিন্তু একটা জায়গার ওপরে তাদের যে আইডেন্টিটির ব্যাপারে কতখানি সচেতন, যে যেখানে কমিউনিস্ট পার্টি প্রায় একেবারে চূড়ান্ত দুর্বল, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠিত নেতা বঙ্কিম মুখার্জি, সোমনাথ লাহিড়ী থেকে আরম্ভ করে সবাই একের পর এক ধরাশায়ী, দার্জিলিংয়ে যেখানে সবেমাত্র সংগঠন গড়ে উঠছে, একটা ডিস্ট্রিক্ট কমিটির মধ্যে করা যায়নি, একটা স্লোগানের ভিত্তিতে রতনলাল ব্রাহ্মণ জিতে গেল। কারণ আমাদের যে গৈশার সুগা মাইলাবাজি, এনারা সেন্টারে পার্টি কেন্দ্রীয় কমিটিতে এইসব ব্যাপারগুলো নিয়ে ওনাদের পাঠালেন, আপনাদের মত কি, আমরা এটা চাই। ওই সময়ে কমিউনিস্ট পার্টি, পাহাড়ে কমিউনিস্ট পার্টির শক্তি বেড়েছিল যে দাবিকে কেন্দ্র করে, পার্টির ওপরতলা কিন্তু সে প্রশ্নে নড়বড় করতে শুরু করেছে তারপর থেকেই। তখন তো কাকাবাবু জ্যোতি বসু ইনারাই ছিলেন, ইনারা এই সম্বন্ধে এত সিরিয়াস ছিলেন বলে মনে হয় না। আর আপনার এই জাতিসত্তার এই যে ব্যাপার ছিল, সেটাকে নিয়ে আবার বিবাদ চললো। পরে 1951-এ কমিউনিস্ট পার্টির একটা এই ডেলিগেশন বোধ হয় ওনারা রাশিয়া গেলেন, ইসরায়েলের সঙ্গে দেখা করে এসে পরে একটা নতুন পার্টি প্রোগ্রাম তৈরি হলো 51-এ। এই নতুন পার্টি প্রোগ্রামে এই আগেকার যে ব্যাপার ছিল, হ্যাঁ, এই জাতি সত্তা, জাতিদের এই আলাদা হওয়ার কথা, এই কথায় সেই কথা রইল না, শুধু রইল এই স্বায়ত্তা শাসনের ব্যাপার, আলাদা রাজ্যের ব্যাপার না। পাহাড়ের পার্টি কর্মীদের ক্ষোভ এই নিয়ে। তারা জানেন যে জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার, জনজাতিগুলির ভাষা সংস্কৃতির স্বীকৃতির ব্যাপারে কমিউনিস্টরাই তো দৃষ্টান্ত তৈরি করেছিলেন। রাশিয়াতে তো প্রথমে এটা কথা বলেছিল 1920 সেখানে, এই রাশিয়াতে কি কোন ভাষা হবে, সরকারি ভাষা হবে না। তখন মোস্ট অফ দি কমিউনিস্টস, those were in the leadership of the Bolshevik party, they were literate, they were intellectuals, তারপর রাশিয়ান, আর ওনারা বললেন রাশিয়ান ভাষা, আর কি রাশিয়ান ভাষা তো ডেভেলপ ভাষা, রাশিয়ান আমার তো লেনি বলেছেন না, এটা বলেন রাশিয়ান ভাষা করলেই অন্যরা বলবে তো আমাদের ভাষা, অন্যটাও তো আছে কিন্তু সেন্টিমেন্ট আছে, এটা আমাদের ভাষা বাদ দিয়ে দিব বলে লেনি বলেন না, কোনো ভাষা সরকারি ভাষা হবে না, সব ভাষাকে আমরা মানে দিই। ভারতের তৎকালীন অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তখন ক্রমশ বিচ্যুত হতে শুরু করেছে মৌলিক বামপন্থী অবস্থানগুলো থেকে। অবিভক্ত পার্টি ভেঙে যাওয়ার পরও সেই ধারাই চলেছে। সিপিএমের হাত ধরে পশ্চিমবাংলায় যুক্তফ্রন্ট, তারপর বামফ্রন্ট আমলে বড়জোর এসেছে স্বায়ত্তশাসনের কথা। 1985-তে পাহাড়ের পার্টি নেতা আনন্দ পাঠক লোকসভায় দরবার করলেন স্বায়ত্তশাসন নিয়ে। ব্যাস, এই পর্যন্তই। শাসকের আসনে অবতীর্ণ সিপিএমের পক্ষে এর বেশি এগোনোর তাগিদ ছিল না, কিন্তু মানুষ তা মানবে কেন? ইতিমধ্যে 80-র দশকের শুরুতে প্রবল জনসমর্থন নিয়ে ময়দানে নেমে গেছেন সুভাষ ঘিসিং পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে। ইন্দিরা স্বৈরতন্ত্রের পর জনতা পার্টির পাশাপাশি গড়ে উঠেছিল কংগ্রেস ফর ডেমোক্রেসি জগজীবন রামের নেতৃত্বে। সেই পার্টির হয়ে 77-এ সুভাষ ঘিসিং ভোটে দাঁড়িয়ে হাতে গোনা ভোট পেলেন, আর তারপর নতুন করে গড়লেন জিএনএলএফ বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। শুরু হলো গোর্খাল্যান্ড আন্দোলন। 86 থেকে আন্দোলন তীব্রতর হলো। সিপিএম আর জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ আর রক্তক্ষয়ী ইতিহাস আজও তাড়িয়ে বেড়ায় পাহাড়ের মানুষকে। ফার্স্ট সিপিএমের ক্যাডাররা পুলিশের সাথে মিলে যে কাজগুলো করা, এটা নন্দীগ্রামে প্রথম নয়, এটা আনপ্রেসিডেন্টেডও নয়, মানে এটা ঘটনা হচ্ছে পাহাড়ি সূত্রে ছিল। Well, I'm a bit extreme and radical in my perception. I think the movement in 1986 was completely engineered by the Union of India. It was not an organic grassroots movement. And I've observed Subhash Ghosal since 1981. I was a lawyer here, a very young junior lawyer when he was there. He was completely marginalized. All of a sudden, he landed up with an agenda and he landed up with plenty of funds. कि 1988 में ये मूवमेंट जाके ख़त्म हुआ, क्योंकि उस टाइम दार्जिलिंग गोरखा हिल काउंसिल एकॉर्ड हो गया। ये एकॉर्ड तो 1988 में हुआ, लेकिन सुभाष घिसिंग ने 25 फरवरी 1987 से गवर्नमेंट का साथ नेगोशिएशन करना स्टार्ट किया।
70, 71, 72, 73 সিনা সঙ্গে রয়ে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বলে একটা বডি বানালেন। পরে কিন্তু যখন আপনার 77-এ জ্যোতি বসু আসলেন চিফ মিনিস্টার হয়, তখনও এরা কোনো নতুন কাজ করেননি, ওই সেই হিল কাউন্সিলকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বছরে একটা মিটিং হচ্ছে, এক বছরে একটা মিটিং, বড় পার্टी টাर्टी হবে, চারটা खावे, लंच टस होवे, तारपरे चले गए। यहाँ पर हमारा हिल डेवलपमेंट काउंसिल बोल के एक था फॉर द पर्पज ऑफ डेवलपमेंट। तो इसमें दार्जिलिंग गोरखा हिल काउंसिल का नामकरण देके इसी को थोड़ा इधर उधर करके दार्जिलिंग गोरखा हिल काउंसिल ले लिया। पीपल्स एस्पिरेशन तो उसी टाइम सुभाष घिसिंग ने खत्म कर दिया था। दार्जिलिंग गोरखा हिल काउंसिल ने यहाँ पर एडुकेशन में कुछ डेवलपमेंट नहीं कर सका। वी डू नॉट हैव अ यूनिवर्सिटी टिल डेट, यूनिवर्सिटी नहीं है। वी डोंट हैव मेडिकल कॉलेज भी नहीं है, इंजीनियरिंग कॉलेज भी नहीं है, मैनेजमेंट इंस्टीट्यूट भी नहीं है, टेक्निकल कॉलेज भी नहीं है। इतना बड़ा दार्जिलिंग में टी का एक उत्पादन केंद्र है यार। दार्जिलिंग प्रोड्यूसेस द फाइनेस्ट क्वालिटी ऑफ टी इन द वर्ल्ड, चैंपियंस बोलता है ऑर्थोडॉक्स वैरायटी का। तो यहाँ पर टी मैनेजमेंट, टी साइंस, टी टेक्नोलॉजी ये सब भी नहीं। टूरिज्म का इतना बड़ा केंद्र है, टूरिज्म में कोई कोर्सेस नहीं है। दार्जिलिंग गवर्नमेंट कॉलेज में आज तक एक फुल फ्लेजेड प्रिंसिपल भी नहीं है। हम लोग को लोकल का लिए डिमांड कर रहा है। तो देखिए अब यहाँ पर एडुकेशनली हम लोग को पूरा सेपरेशन है। 20 years of corruption and misrule has accounted for the fact that the DGSC has been brought to its knees. You know, it is not a scientific critique about a system of administration itself that it did not work. There are some critiques about funding, etc., etc. But actually, the main cause why the DGSC didn't work was because of rampant corruption, and we can see from the recent manner in which the files have been removed from the DGSC, there's something seriously wrong with it. 20 বছরের পর্ব জুড়ে শুধু বঞ্চনা। রাজ্য সরকারের মদতে ডিজিএইচসি চালিয়েছে সীমাহীন দুর্নীতি, স্বজনপোষণ আর স্বৈরাচার। ঘিসিং হয়ে উঠলেন এক একচ্ছত্র অধিপতি। কোনো বিরোধিতা তিনি সহ্য করবেন না। বিক্ষোভ শুরু হলো ঘরে বাইরে। জিএনএলএফের সিকে প্রধান খুন হলেন। ছত্রে সুব্বার মতো নেতাকে জেলে পুরে দেওয়া হলো। আজ 8 বছর ছত্রে সুব্বা জেলে বন্দী। জিএনএলএফের ভিতরে ঘিসিংয়ের কাহিনী নিয়ে আরও এগোনোর আগে একবার দেখে নেওয়া যাক অন্য দিকটা। একসময় বামপন্থী আন্দোলনের শক্তঘাঁটি দার্জিলিং পাহাড়ে শাসক দল সিপিএমও ঘরে বাইরে কোণঠাসা। একদিকে ঘিসিং তোষণ, আর অন্যদিকে পাহাড়ে তাদের নিজেদের কর্মীদের প্রতি চূড়ান্ত অবহেলার পরিণতি দাঁড়ালো পাহাড়ে সিপিএমের বিচ্ছিন্ন হয়ে যাওয়া। গড়ে উঠল সিপিআরএম, কমিউনিস্ট পার্টি অফ রেভলিউশনারি মার্কসিস্ট। ওই যখন আপনার দেবেগৌড়া এই 15 আগস্ট 1996-এ যখন উনি এই 3-4টা নতুন রাজ্য গঠনের কথা উনি ঘোষণা করেন, তখন স্বাভাবিকই আমাদের এখানে আমাদেরকে মুশকিলে পড়তে হলো। তখন আমরা আমাদের নেতাদেরকে বললাম এটা কী করে হলো, আর আপনারা তো আছেন সরকারে, কেন্দ্রে, নতুন নতুন রাজ্য, তাহলে গোর্খাল্যান্ড হওয়াতে কি কি ক্ষতি আছে? ওনারা বলেন না, সেটা এই পাগলের মতো এই দেবগড়া উনি বই গেলেন, আমার সঙ্গে কিছু কথা হলো না। আর একটা ব্যাপার ছিল কি, আমাদের পার্টির ভিতরে জেলা কমিটিতে এই ইনচার্জ তো তখন বুদ্ধদেবী ছিলেন, ওনার একটা ওই অটোক্রেটিক অ্যাটিটিউড, বলতে দেওয়া হবে না, আমি জানি, এইসব কথা এই দাবি রাখার চেষ্টা করতেন, কথা বলতে দিতেন না। सुभाष घिसिंग के उसको कोई बहाना बनाकर राज्य सरकार पैसा करोड़ करोड़ रुपया देते थे इलेक्शन के थोड़ा 15-20 दिन आगे। इससे क्या मतलब होता है कि वो उसको पैसा देकर हम लोग को ही, वो तो इलेक्शन के 20 दिन आगे पैसा देकर
वो क्या वो कुछ काम करेगा? वो तो काम तो नहीं करता था ना, वो इलेक्शन में खर्चा करता था और वो खर्च भी हमारे ऊपर में डंडा लगाने के लिए, हमारे आदमी को मरवाने के लिए वो काम करते थे। ये हमने पार्टी के डिस्ट्रिक्ट कमेटी में भी उठाया, लेकिन ये बुद्धदेव भट्टाचार्य से हमको हमारे साथ में जो बातचीत हुआ बुद्धदा का, वो बैठकर हम लोग को क्या बोला, हमको क्या बोला कि ये पैसा देकर ही इसको हम शेष करेंगे, ऐसा बोलते थे और प्रचुर पैसा उसको दे देते। पार्टी नेताদের মধ্যে যে একটা এই উগ্র বাঙালি জাতিবাদী যে স্বরূপ যে প্রবৃত্তি দেখা গেল, বঙ্গভঙ্গ হবে না, বঙ্গে করবো না, কেন এরকম কেন একটা সর্বহারা পার্টির ভিতরে এসব আছে এই বলে পরে 96 ডিসেম্বর মাসে আমরা 14 তারিখে আমরা এই নতুন পার্টি সিপিআরএম পার্টি বলে আমরা घोषणा करें नতুন पार्टी। यो सीपीआरएम ने 10 साल का फाइल उठाया था और यूथ ने बहुत सारे कारण, जैसे दिल्ली में जाकर धरना किया था हम लोगों ने, गोरखा के मांग लेकर दिल्ली में धरना किया था। জিএনএলএফের ভিতরের আপোষকামিতার বিরুদ্ধে বিক্ষোভটা প্রকাশ্যে এলো আরেকটু পরে। বিমল গুরুংরা তখন গোকুলে বাড়ছে। 86 में भी जो हमारा आंदोलन का बात था, जो गोरखालैंड का बात था, भूमि का बात था, इसी हिसाब से हम लोग एक सिपाही होकर फटा हुआ उसमें। तो उसने 1988 में ये काउंसिल में सिग्नेचर किया है, तो उस हिसाब से हम लोग उसको फेंक दिया। वहाँ से हम लोग एक दिन भी नहीं गया सुभाष किशन के पास। 99 में जो हम लोग को जनता ने यहाँ पर उठाया, जिन्होंने पार्टी ने टिकट नहीं दिया, हमको जनता ने उठाया, तो जनता ने उठा जीत के गया। सुभाष किशन ने हमको डिपार्टमेंट दिया, वो डिपार्टमेंट भी ऐसे दिया, तो 98 में भी सुभाष किशन को सिग्नेचर लेना पड़ता था। এক কথায় বলা যায় যে এটা মানে জেএনএলএফের মধ্যেকার রিভোল্ট, যা পরিশেষে সাধারণ নেপালিদেরকে ইয়ে করছে, মানে প্রভাবিত করেছে। এবং এটা খুব ন্যায্য, এই জন্য যে উন্নয়নের জন্য যেটুকু টাকাই দিয়ে থাক না কেন সেন্টার বা রাজ্য থেকে, সেই টাকাগুলোর অপব্যয় ঘটেছে, পকেটে চলে গেছে। এবং তিনি যেটা প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে কন্ট্রাক্টর রাজ। 20 years of misrule by the GNLF has completely destroyed our social fabric. It has first of all compromised our morality and our ethics. Everywhere I see, as we go unearthing the thing, we see collaborations in this huge project of corruption. We see the fact that young students, children, young entrepreneurs, they all are looking for some illegal means of getting a share of the pie, because that pie was not big enough anyway. Our institutions are completely destroyed, our social institutions are destroyed, our state institutions are destroyed. We don't have public health, we don't have education, we don't have infrastructure like water, electricity, we don't have any sit-down planning. So we are standing in a virtual Hiroshima, where this nuclear bomb of the GNLF has exploded. हम सीधा लालकुटी जाकर सुभाष सिंह को 1 to 1 बैठकर हम उसको जवाब दिया कि हम अभी ये पार्टी में नहीं रहेंगे, क्योंकि ये इस पार्टी में नीति नहीं है, जो जनहित का काम नहीं होता है, इसलिए हम यहाँ पर नहीं रहेंगे। तो हमको बोला भी, सुभाष सिंह ने इतना रिक्वेस्ट भी किया, नहीं ऐसा नहीं करना है, पहाड़ बिगड़ जाएगा, ये भी बोला हमको। तो और दूसरा भी बोला, अब जो भी करने जा रहा है तो हमारा जो रणनीति रेडी हो जाएगा, जो हम रणनीति फेंकेंगे उस टाइम में आप इधर उधर हो जाएगा, कोलैप्स हो जाएगा, ये बोला हम बोल दिया ठीक है। लेकिन हम एक प्रश्न उसको ये भी बोल दिया, आप मामूली विमल गुरुङ को मत समझिए, एक आग भी छोटा मचिस का चिनका से लगता है। প্রশান্ত তামাং ফ্যান্স ক্লাব থেকে গোর্খা জনমুক্তি মোর্চা।
বিদ্যুৎ গতিতে বদলে গেল পরিস্থিতি। ইন্ডিয়ান আইডলের দৌড়ে নামলেন প্রশান্ত তামাং, তার সমর্থনে পাহাড়ে ঢল নাম। ইন্ডিয়ান আইডল জিতে শেষ করলেন প্রশান্ত, আর ওদিকে শুরু হলো অন্য এক জনজাগরণের এই পর্বটা শুরু হতে পারত বাবুরাম দেওয়ানকে দিয়ে। शहीद बिहार देवनले 25 फरवरी 2006 को दिन 4 बजे बिहान उहाँ घरबाट निक्लिनु भएछ। जब घरबाट निक्लिनु भयो र गएपछि त्यो एउटा लिप सेट छ हाम्रो कमानको। চুংথুং চা বাগানের অবসরপ্রাপ্ত সিকিউরিটি গার্ড বাবুরাম দেওয়ান মালিকের শোষণের বিরুদ্ধে প্রতিবাদপত্র গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেন। তা নিয়ে তোলপাড়ও হয় পাহাড় জুড়ে। हत्यारालाई कडा भन्दा कडा सजाय प्रशासनले दिनै पर्छ। भोको पेटले राष्ट्रभक्ति मान्दैन, भोको पेटले राष्ट्रभक्ति मान्दैन। हुन सक्छ यसको निम्ति दायी को हुने? प्रशासन जवाब देऊ, जवाब चाहियो, जवाब देऊ। চুংটুংয়ের যত মজদুর কর্মচারী আছেন 1983 থেকে শোষিত বঞ্চিত আছেন। কোনো ওনাদের পাওনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। যে মালিক অজিত কুমার अग्रवाल সেই বিরুদ্ধে এটা উনি স্যাক্রিফাইস করছেন। আমি স্যাক্রিফাইস করে মনে করছি। फुलाउँछन् झोपडीहरूले फुलहरू, फुलाउँछन् झोपडीहरूले फुलहरू, फुलाउँछन् झोपडीहरूले नै फलहरू। हुँदैनन् तर फुलहरूमा अधिकार झोपडीहरूको, छैनन् अधिकार ती फलहरूमा गरिबहरूको, छैनन् अधिकार ती फलहरूमा गरिबहरूको। 10 नङ्ग्री ख्याई पसिना बहाई बनाउँछन् महल झोपडीहरूले, तर प्रवेश निषेध छन् महलमा निर्माता ती परिश्रमी हातहरूलाई। पाउनुपर्छ फुलहरूका अधिकार मालीहरूले, पाउनुपर्छ फलहरूका अधिकार मालीहरूले, अब पाउनुपर्छ श्रमको अधिकार झोपडीहरूले। त्यो झोपडीमा शक्ति लुकेको हुन्छ, त्यो झोपडीमा भक्ति लुकेको हुन्छ। शक्ति र भक्ति नै उत्रनेछन् विस्फोट भएर एक दिन, त्यो भयङ्कर विस्फोटको प्रतीक्षा गरिरहेछन् झोपडीहरूले। निम्त्याउँछन् अत्याचारले नै विस्फोटहरू, निम्त्याउँछन् अत्याचारले नै परिवर्तनका दिनहरू। यसैले अब अत्याचारको घडा फुट्न तयार छ, शोषणको ग्यासले भरेर प्रेसर कुकर पड्कन तयार छ। राम्रै थियो मान्छे त, जनताको लागि गर्यो। कोही मान्छे अशिक्षित छ, उसलाई पनि शिक्षित गराउने पापाको यो उयसै थियो। अब समाजमा पापा प्राय ध्यान नै दिइरहेको थियो। পাহাড়ের মানুষের জীবন জীবিকার যে উৎস, তার মধ্যে ট্র্যাডিশনালি যেটা আছে সেটা দুটো ইন্ডাস্ট্রি বলতে, একটা টি গার্ডেন আর একটা সিনকোনা প্লান্টেশন। টি গার্ডেন 1999 সালের পর থেকে টি গার্ডেনের যে শ্রমিক সংকট, যেটাকে ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রিরা বলছেন যে সেটা একটা তার শিল্প সংকট তো নয়, সেটা পুঁজি পাচার হয়েছে বড় রকমভাবে। তার ফলে যেমন করে ঠিক ডুয়ার্সে অনাহারে মৃত্যু ঘটেছে, দার্জিলিং পাহাড়ে ঠিক সেই স্কেলে বা সেই ভলিউমে না হলেও আমরা বাবুরাম দেওয়ানের ঘটনা দেখেছি, যেখানে একটার পর একটা চা বাগান বন্ধ হয়েছে এবং চা বাগানগুলোকে আস্তে আস্তে বড় পুঁজিপতিরা তারা নতুন করে টি ট্যুরিজমের নাম করে নতুন করে সাজানোর চেষ্টা করছেন, যেখান থেকে একটা ব্যাপক ছাঁটাই এবং কর্মসংস্থানচ্যুত হচ্ছেন, তারা কর্মচ্যুত হচ্ছেন। সিনকোনা প্লান্টেশনকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটাকে, এটা গভর্নমেন্ট একটা এন্টারপ্রাইজ, 1999 সাল থেকে ফ্যাক্টরিটাকে মংপুতে বন্ধ করে রাখা হয়েছে। এখানে 5300 মতন স্থায়ী শ্রমিক, তাদের মধ্যে একটা বড় রকম হাজারখানেক শ্রমিকের রিট্রেঞ্চমেন্ট হয়ে গেছে। এখন তো বন্ধ রয়েছে, সবাই ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে, সেজন্য আমরা আন্দোলন চলছে আমাদের। আগে তো বাগানও মানে ওরা বন্ধ করে এই বাগানটাকে নিজিকরণ করানোর চেষ্টা করেছিল, তারপরে একটা কর্পোরেশনও করার জন্য চেষ্টা করেছিলাম। 86 পরে যখন সিনকোনা বাগানকে ভালোভাবে চালানোর জন্য যে পরিকল্পনা করা উচিত ছিল, করছে না।
মানে আস্তে আস্তে সিনকোনা বাগানকে স্লো স্লো করে ওরা বন্ধ করার জন্য চেষ্টা করেছিল। প্যান্ট মানে আপনার কি বলবো, এটা এই যে করাপশন হয়েছে, তাও একটাও মানে ওরা মানে অডিট না করে টাকা দিত। যত বাগানের লোক, সাধারণ লোক, যাকে মানে কেউ বুঝে না, তাও এই গোর্খাল্যান্ডকে সাপোর্ট করে। কিসের জন্য? যে বামফ্রন্ট সরকার 30 সালে যত ডিপ্রাইভ করেছে, যত শোষণ করেছে, যত লোকটাকে মানে উন্নতি না করে যেভাবে শোষণ করে দাবাই রাখেছিল, সেই বিরোধে এরকম হচ্ছে। एक तरफ से और दूसरा कम्युनिटी का तरफ से उसका ऊपर ज़्यादा सप्रेशन है, उसका इकोनॉमिक भी प्रॉब्लम, माने उसका क्राइसिस एज वेल एज उसका पॉलिटिकल भी ऐसा है। इसलिए जो अभी गोरखालैंड का जो डिमांड मूवमेंट चल रहा है, इसमें हमारा टी गार्डन बेल्ट और सिनकोना प्लांटेशन और बस्ती एरिया का पॉपुलेशन ही ज़्यादा अंशग्रहण कर रहा है। केही दिँदैन हो, हामी त त्यही हो। अन्त खै रोज बढ्यो भने चाहिँ त्यो पनि हो कि होइन, रोज बढेको छैन, बढेको छैन, रासिनहरू छैन, केही छैन हो, खालि सुक्खा एक रोज हो हाम्रो 45 रुपियाँ दिन। अब यहाँको समस्या त अरू गार्डन चिया बगानभन्दा कतिवटामा आउने सहुलियत, लेबर स्टाफहरूले पाउने सहुलियतहरू पाएको छैन। अरू बगानमा जस्तो जति पनि यहाँनिर पाउने अधिकारहरू थियो त्यो मालिकले अहिलेसम्म दिएको छैन र यहाँको लेबर स्टाफहरूलाई एकदमै कष्ट छ। इसलिए तो यहाँको गोर्खाल्यान्डको आवाज उठा रहे हैं। So far as tea gardens are concerned, I think tea gardens have been, by definition, have been based on an inequitous relationship between the owners and the producers. It is almost literally a state of enforced slavery, you know, the relationship. So whether it is a private structure or whether it is a public structure, this relationship has to be rectified in the first place. That is very important, because the kind of profits, the kind of money that is made out of tea gardens has got no proportion to the kind of expenditure that is done on the people who are actually making the tea and who actually. It was a colonial institution, it was a colonial industry that started, and the relationships are still exactly the same. You know, migrant labor brought in from Nepal, exploited beyond belief, beyond redemption, and huge profits reaped from the international market. That relationship has foundered, and it has actually been shaken to a great extent because of, you know, I think because of the fact that globalization creates much more competition, and there's inefficiency, there's bureaucracy, there's corruption, and so, you know, the profits are not as great as that, but still there is no nexus between the kind of money they make and the kind of expenditure. I would look more in favor of workers' cooperatives that would actually have small gardens which are more sustainable, and then there is a fair share of the profits that are reaped to the people who actually produce these teas. That's what I feel would be the direction. একদিকে অর্থনৈতিক দুর্দশা জন্ম দিচ্ছে অনাহার, কর্মচ্যুতি, বেকারত্বের জ্বালা, অন্যদিকে তাড়িয়ে বেড়াচ্ছে ভাষা আর জাতিসত্তার স্বীকৃতির আকাঙ্ক্ষা। পৃথক রাজ্য এই দুই সমস্যারই সমাধান করবে যুগপৎ। দার্জিলিং জেলার মানুষ এই স্বপ্নই বুকে বয়ে চলেছেন। पानी नहीं है यहाँ, रास्ता वैसे ही है। अभी हम लोग का इधर में बच्चा लोग का अच्छा से स्कूल नहीं है, कॉलेज नहीं है नहीं, इसलिए चाहते हैं हम लोग गोर्खाल्यान्ड पाउँदा हामीलाई राम्रो हुन्छ, हो कि होइन? के कसो? Well and good. Youth will get more job opportunities, and much more avenues will be open for the local people out here. हामी त अब सबै गोर्खा हो, त्यस कारण हामीलाई पनि त आफ्नो भिन्दै बाँच्ने चाहिन्छ, आफ्नो भिन्दै स्टेट चाहिन्छ। गोर्खाल्यान्ड सभी को चाहिए, हामी को क्या चाहिए, सभी को चाहिए। कुछ फायदा होगा तो अब सब कुछ, सब फैसिलिटीज मिल जाएगा, एवरीथिंग। हमें ना गोर्खाल्यान्ड चाहिए, हमको तो जरूर गोर्खाल्यान्ड चाहिए। सेपरेट स्टेट होगा, अपना अपना गोर्खाल्यान्ड होगा, कोई किसी को बहादुर बोल नहीं सकता है, नहीं सकेंगे। हम लोग क्यों चाहते हैं? हम लोग का अधिकार है गोर्खाल्यान्ड, है ना? हमें गोर्खाल्यान्ड होने से हमारा अपना
मातृभूमि मिलेगा है ना, मातृभूमि मिलेगा हाम्रो पहाडको सारा नेपाली बिहारी भोटे सब अब है अल कास्टहरू आँखा खोलिदिनु भएको छ। यसले गर्दा चाहिँ अब हामी चाहिँ आफ्नो ल्यान्डको लागि चाहिँ ज्यान पनि दिएर हामी अगाडि बढ्छौँ, ज्यान दिन्छौँ, प्राण हाम्रो नानी के भन्छ? गोर्खाल्यान्ड 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 গোর্খাল্যান্ড নিয়ে জনগণের এই স্বপ্নই ঘিসিংয়ের স্বৈরাচারের বিরুদ্ধে, ষষ্ঠ তপশিলের গোজামিলের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিল। 2004 যখন এই ইলেকশন এই নিকট যখন হলো তখন তো এই এখন যে আসছে 56 ব্যাপার সেখানে সোয়া ঘিসিং মনে করলেন এখন জিতে যাবে না, সেই জন্য উনি শুরু করলেন বলতে কি এখন এই কাউন্সিল কাজের না, এটাকে আমি মৃত বলে আমরা ঘোষণা করছি, অন্য একটু কিছু চাই, বিকল্প চাই। বিকল্প কি? আমরা চেয়েছি গোর্খা পার্বত্য পরিষদকে ষষ্ঠ তপশিলের মধ্যে অন্তর্ভুক্ত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক। तो सुभाष घिसिंग ने 6 दिसंबर 2005 में आके फिर एक मेमोरेंडम ऑफ सेटलमेंट किया। সেখানেও বলা দেওয়া হলো কি এখন গোর্খাল্যান্ডের ব্যাপার না, আমরা সে চাইবো না, আর ইট ইজ ফুল এন্ড ফাইনাল এগ্রিমেন্ট। अब 6th शेड्यूल इट्स meant for the administration of tribals in the state of Assam, Meghalaya, Mizoram and Tripura। तो यहाँ पर तो हमारा जो 2001 के सेंसस के मुताबिक ट्राइबल पॉपुलेशन ओनली 11.4% था। बाद में लिम्बू और तामाङ को ट्राइबल स्टेटस 2002 में देके हाँ तो 31.4 में आया परसेंटेज, और रेस्ट तो नॉन ट्राइबल से। तो ये एडमिनिस्ट्रेशन ये यहाँ पर ये लागू करना चाह रहा था, जिसका जनता से विरोध हो रहा था। If they really try to impose that sort of anti-people's, 6th schedule, there will be, there will chaos. They are trying to safeguard the minorities. I am also tribal. Tamang is in a tribal, but that divides the society. People, being what they are simple, they are culturally a little nationalistic, and they placed implicit faith on Mr. Gising that whatever he is doing for our good. So they went along with it. Everybody started rediscovering their primitive roots and pasts, blood sacrifices, belief in ghosts and spirits, animism. All this became rampant since 2005. Now, the other interesting thing which I found out after I got involved in this issue was the fact that the Cultural Research Institute of the Government of West Bengal, which is supposed to submit a report on the cultural situation here, whether we are really tribal or not, they are brought in, escorted by the GNLF and the DGHC, and taken to certain key places all over the district. Nobody knows about this. And they are told that this is how we live. So they find some man who can cut the head of a goat and drink its blood, or they find one witch doctor, and he displays certain possession rituals, etc. এখানে এসে কি বলছে সুভাষ ঘিসিং, সেটাও অনুসূচিত শিক্ষা মানে যে আমরা বলি মদ খানো, তংবা খানো, মদ খাওয়া ছুট, পুলিশ টুলিশ লাগবে না, লাইসেন্স লাগবে না, মদ খেয়ে আপনি রাস্তা দিয়ে শুতে পারেন, করতে পারেন। Mysteriously, the state government then does not hold elections and then extends the term of office. The Board of Councillors had their term extended for 1 year. These are very specific pieces of evidence by which we can see that there was actually an intention, a concerted conspiracy to building up towards this issue. सुभाष घिसिङ सरकारी मान्छे हो, उसलाई
सरकारले नियुक्ति दिएको पिपल्स रिप्रेजेन्टेटिभ जनताले चुनेको मान्छे होइन र जनताले चुनेको मान्छे नहुँदाखेरि जुन चाहिँ मेमोरेन्डम अफ सेटलमेन्ट सुभाष घिसिङले सम्झौता गर्यो त्यो एउटा अनकन्स्टिट्युसनल हो, इलिगल हो र एन्टी पिपल हो। जनता विरुद्ध রাজনৈতিক আঙিনায় পট পরিবর্তনটাও চিত্তাকর্ষক হয়ে উঠল। একদিকে সিপিএম ভেঙে গড়ে ওঠা সিপিআরএমের মে দিবসের মিছিলে গোর্খাল্যান্ডের দাবি, অন্যদিকে কেন্দ্র রাজ্য শাসকদের বন্ধু হয়ে ওঠা ঘিসিংয়ের দল ভেঙে গড়ে উঠল গোর্খা জনমুক্তি মোর্চা। তাদেরও সেই একই দাবি, গোর্খা। জনগণের আশা আকাঙ্ক্ষা বিভিন্ন পৃথক রাজনৈতিক ধারাকে এনে দাঁড় করালো আপোষকামিতার বিরুদ্ধে আন্দোলনের এক সন্ধিক্ষণে। ঘিসিংয়ের সঙ্গে রাজ্য সরকারের মেমোরান্ডাম অফ সেটেলমেন্ট জ্বালিয়ে দিল তারা। চলল একের পর এক কর্মসূচি। সর্বস্তরের মানুষ সামিল হলো এই আন্দোলনে। কখনো বন্ধের শুনশান রাস্তা, আর কখনো প্রতিবাদী মানুষের ঢল। পাহাড় সাক্ষী রইল এক জনজাগরণ। Strike called by Gorkha Janmukti Morcha started from today. The shops and establishments are almost closed. Offices in any case were closed because of the indefinite office closure. यो सपोर्टलाई यो स्ट्राइकलाई सपोर्ट गरिदिनु भएकोमा सबैलाई धन्यवाद दिँदै तपाईँले सम्पूर्ण पावर खुलिनेछ, दार्जिलिङ कालिम्पोङ क्रसिङ साथसाथै मिरिक सबै खोलिनेछ, स्कुल कलेजहरू जम्मै खोलिनेछ भन्दै म तपाईँहरूलाई अझै पनि धन्यवाद दिन्छु। सिरानीमा सुतिरहेको छु, सुतिरहेको छु फुलहरूको चादर ओढी ढल्किरहेको छु, ढल्किरहेको छु आमा। म मरेको छुइनँ आमा यहाँ, म मरेको छुइनँ, म मरेको छुइनँ आमा यहाँ, म मरेको छुइनँ। तिमी धन्य भयो, महान भयो, तिमी धन्य भयो, महान भयो, मलाई जन्म दिएर आमा। म मरेको छुइनँ आमा यहाँ, म मरेको छुइनँ। सायद सबैले मलाई यहाँ भुलिसके होला, सायद सबैले मलाई यहाँ भुलिसके होला। जुन धरतीमा पाइला टेकेका छौ, त्यो माटोमा बिर्सिसके होला। बिर्ती छ आमा तिमीलाई गई सुनाइदिनु, बिन्ती छ आमा तिमीलाई गई सुनाइदिनु। मेरा साथी सङ्गी सबैलाई गई जगाइदिनु। म मरेको छुइनँ आमा यहाँ, म मरेको छुइनँ। तिमी धन्य भयो, महान भयो, तिमी धन्य भयो, महान भयो, मलाई जन्म दिएर आमा। म मरेको छुइनँ आमा यहाँ, म मरेको छुइनँ।
तिम्रो आँगनको फुल भई रहेको छु तिम्रो आँगनको फुल भई फक्रिरहेको छु तिम्रो यादमा तिम्रो हृदयमा तिमीलाई आँसु नझारिदिनु बिन्ती छ आमा तिमीलाई आँसु नझारिदिनु सन्तान की नारी भई कतै नरोइदिनु म मरेको छुइन आमा यहाँ म मरेको छुइन तिमी धन्य भयो महान भयो तिमी धन्य भयो महान भयो मलाई जन्म दिएर आमा म मरेको छुइन आमा यहाँ म मरेको छुइन কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে যতই বোঝাপড়া করে আসুন ঘিসিং তার নিজের পাহাড়ে মানুষ রুখে দাঁড়ালেন। শিলিগুড়ি সংলগ্ন পিন্টেল ভিলেজ থেকে আর পাহাড়ের দিকে এগোতে পারলেন না ঘিসিং। ঘটনাক্রম গড়ালো ঘিসিংয়ের পদত্যাগ পর্যন্ত। Are we not responsible for making Subhas Ghosal a Subhas Singh that he has become? He was our dream. He was our undisputed leader. But instead of questioning the leader, instead of making him work for the interest of the people, we started praising him like as if he is God. So anybody with undue respect is bound to become spoiled. ये तो 21 वर्ष का जो शासन हुआ उसमें अभी हम लोग मुक्त हो गया क्योंकि आज जो सुभाष घिसिंग ने जो रिजाइन किया तो संपूर्ण पहाड़ तराई एरिया जितना भी डोर्स एरिया है वो अभी मुक्त हो गया है। अभी हम लोग आराम से गोरखालैंड की तरफ जाएंगे। ৮৬ আন্দোলনের বিভৎসতাকে মাথায় রেখেছে সবাই। এবারে শপথ শান্তিপূর্ণ গণ আন্দোলনের, কখনো অনশন কখনো শান্তি মিছিল, बार-बार से কথাই উচ্চারিত হচ্ছে। एक बार आमरण भूख हड़ताल में कम से कम 300 आदमी फॉर 13-14 डेज इस तरीका से किया था। हम लोग ने यहाँ पर कोई लड़ाई झगड़ा नहीं किया, किसी का घर नहीं जलाया, किसी को हम लोग ने खून नहीं किया। लेकिन सुभाष घिसिंग ने यहाँ पर जो 1986 का आंदोलन में अपना आदमी का घर जलाया, अपना भाई को मारा था। लेकिन ये प्रिंसिपल्स हम लोग ने फॉलो नहीं किया। কিন্তু শাসকরা কি এই শান্তির ভাষা বোঝে? শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পথেই জিতে আনা যাবে গোর্খাল্যান্ডের দাবি? I haven't answered that question in my mind as yet, because of the contradiction that we live in the land of Mahatma Gandhi and we follow the tenets of Karl Marx. And I know there are situations obtaining in certain places in India where it is so horrendous that democracy, the so-called structures that we pride ourselves in, they have completely broken down, and then we have no right to speak of ourselves as a democratic nation. And there are so many moments where oppression, tyranny and totalitarianism infuriates every citizen into considering the alternative of a violent struggle which will bring down these
institutions and so-called structures. लेकिन कितना को मारेगा? बंगाल का नीति तो यही है ना। अभी नंदीग्राम में छाती में गोली थापेंगे, लेकिन हम लोग को गोरखालैंड देना है। सरकार करता है ना मूवमेंट को वायलेंट, हम लोग वायलेंट नहीं बनाना चाहते हैं। अगर कल हो जाएगा तो इसमें पूरा सरकारी इसमें जिम्मेवार होगा, क्योंकि हमारा जो है हम एक आदमी को भी नहीं मार के, कुछ खून नहीं बगा के हम लोग हमारा स्टेटहुड प्राप्त करना चाहता है यहाँ पर, क्योंकि डेमोक्रेसी में सबसे बड़ा जो वेपन है वो है जनता। कितना को मारेगा? कल तो गोरखा फौज विभिन्न प्रांत से जो बॉर्डर एरिया से रिटर्न हो जाएगा उस टाइम में। আন্দোলনটা ধ্বংসাত্মক একটা আন্দোলন শুরু হয়েছে এবং যে আন্দোলনের ফলে পর্যটন ক্ষতি হচ্ছে, দার্জিলিংয়ে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ये बुद्धदेव भट्टाचार्य एंड कंपनी का आहिस्ता आहिस्ता से पतन होगा, ये निश्चित है, क्योंकि ये अब मजदूर का पार्टी नहीं रहा। কোনো নতুন করে কোনো রাজ্য করা এটা সম্ভব না কোনো মতেই। সম্প্রতিও ভারতবর্ষের অনেকগুলো রাজ্য হয়েছে, আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ঝাড়খণ্ড রাজ্য হয়েছে, যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ছত্তিশগড় তৈরি হয়েছে। কাজেই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় সেখানকার মানুষ তারা আন্দোলন করছেন। আমরা জানি যে তেলেঙ্গানা আলাদা রাজ্যের জন্য আন্দোলন হচ্ছে, এবং ভারতবর্ষের সংবিধানে একথা বলা আছে যে যে কোনো জায়গায় যে কোনো মানুষ তারা আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করতে পারে। এবং আমরা যেন মানবাধিকার সংগঠন করি, আমরা মনে করি যে আলাদা রাজ্যের দাবি করাটা এটা কোনো অযৌক্তিক দাবি নয়, এটা কোনো অগণতান্ত্রিক দাবি নয়। এবং এটা আমরা মনে করি যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানবাধিকার সনদ বা বিভিন্ন যে কভেন্যান্টগুলো আছে, যদি আমরা দেখি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কভেন্যান্ট যদি আমরা দেখি, যেটা 1979-এ ইউনাইটেড নেশনসে গৃহীত হয়, যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সেখানেও যে কোনো জনজাতির তাদের রাইট টু সেলফ ডিটারমিনেশন অধিকার, এমনই কোনো ক্ষেত্রে তাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার যে অধিকার, সে অধিকার স্বীকৃত অধিকার। কাজে এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি তাদের নিজস্ব রাজ্য চায়, তাহলে তাকে আমরা কোনো সময় অগণতান্ত্রিক বলে আমরা উড়িয়ে দিতে পারি না, তবে এটাকে অস্বীকার করতে পারি না। তবে আগেও বলেছি, এখনও বলেছি, দার্জিলিংয়ের প্রশ্নে আমরা কোনো রাজনৈতিক ঝগড়ায় বামফ্রন্ট সরকারের সঙ্গে যাব না। দার্জিলিং এমন একটা ইস্যু, যে ইস্যুতে পশ্চিমবঙ্গের অখণ্ডতা রক্ষার জন্য সর্বরকম প্রয়াস আমাদের চালাতে হবে। We are merely one more pawn in this national game, where people from the margins are utilized as pawns to serve dominant national interests. I get that strong feeling personally myself. ভারতবর্ষে কোনো নামে এটা ফেডারেল স্টেট নামে, কিন্তু কার্যত এটা ফেডারেল নয়। কার্যত আজও বহু জাতি আছে, খালি জাতি বললে ভুল হবে, ব্যাকওয়ার্ডনেসও আছে। 71, 72, 73 সালে তেলেঙ্গানা নিয়ে আন্দোলন চলেছিল, প্রায় তাতে 100 লোক মারা গিয়েছিল গুলিতে, সেপারেট তেলেঙ্গানার দাবিতে। ঠিক তেমনি বুন্দেলখণ্ড আছে, তেমনি ইয়ে আছে, আবার ধরুন মৈথিলি প্রদেশ গঠন করার কথাবার্তা আছে, কেউ কেউ আবার ভোজপুরি প্রদেশ গঠন করার। শিলিগুড়িতে যে কোনো কর্মসূচির অনুমতির ব্যাপারেই টালবাহানা চলেছে। পাহাড় সমতল বা নেপালি বাঙালি জাতিদাঙ্গা বাঁধানোর চেষ্টাও চলেছে বারবার। वहाँ पर जो प्रशांत तामंग के खिलाफ नितिन ब्रेडी ने एक कमेंट दिया था, हाँ, रेडियो जॉकिंग, इसका विरोध में एक शांतिपूर्वक प्रदर्शन निकला था। उसमें आके ये कम्युनल फंडामेंटलिस्ट फोर्स ने इसको ये किया, तो इसका लिए तो सरकार जिम्मेवार है। এবারে অ্যাম্বুলেন্সকে নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়, তারপরে মারামারি লাগে। মারামারি লাগার পরে দেখা যায় যে পুরোটাই একটা জাতি দাঙ্গায় চলে যায়, এবং সেখানে এই নেপালি কমিউনিটির লোকেদের ওপর তাদেরকে কোর্ট চত্বরে ঘেরাবন্দি করে রাখা হয়। প্রায় কয়েক হাজার মানুষ তাদের ঘিরে রাখে, পাথর ছোঁড়ে এবং মারার হুমকি দেয়। পুলিশ শেষ অবধি গিয়ে মিলিটারি নামাতে হয় এবং কারফিউ হয়ে যায় শহরে। এবং রাস্তাতে অন্যান্য অঞ্চলগুলোতেও যখন নেপালি ছেলেমেয়েরা কোথাও রিক্সা থেকে টেনে নামিয়ে তাদের মারা হচ্ছে, নেপালি দেখলেই মারা হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিকে সিপিএম এবং এই যে বাংলা ভাষা বাঁচাও কমিটি দীর্ঘ সময় ধরে প্রচারের মাধ্যমে এটা নেপালি কমিউনিটির বিরুদ্ধে যে যেমন করে তারা প্রচারটা করেছেন,
ঠিক তেমনিভাবে দেখা যাচ্ছে কি রিসেন্ট টাইমসে এই গোর্খা জনমুক্তি মোর্চার যে আন্দোলন তার মধ্যেও একটা কন্টেন্ট হিসেবে চলে আসছে, ঠিক কোরোলারি হিসেবে, যে সেখানেও বাঙালি বিরোধী স্লোগানসগুলো আসতে শুরু করেছে। মানে দেখেন এটা পলিটিক্যাল লিডার্স এটা প্রচার করছে। আমি দেখেন আপনি জানতে পারবেন কি পারবেন না, পাহাড়ে যেদিন যে মানে 11 দিন 12 দিন যে অনশন হয়েছিল সে অনশনে দেখেন বিহারি, বাঙালি, মারোয়াড়ি, ভোজপুরি সবাই অনশন বসেছিল, সবাই বসেছিল। বন্ধুত্ব ভালো আছে, কিন্তু কি করছে কি আমাদের এখানে বামফ্রন্ট বাহিনী, সিপিএম বাহিনী, ক্যাডার বাহিনী এরা এইটা প্রচার করছে, মানে এইভাবে সাম্প্রদায়িক এরকম হবে, বাঙালিকে এরকম করবে সেটা। কিন্তু দেখেন পাহাড়ে কত বাঙালি আছে, আজকে একজন বাঙালিকে এক থাপ্পড় মারছে, কেউ আপনি শুনেছেন? ওদিকে নেপালের ব্যাপক গণ আন্দোলনের চাপে রাজতন্ত্রের অবসান ঘটেছে, এর প্রভাব এখানে কতটা? সেটা আছে, অনেকজন সঙ্গে আমরা তো বলেওছি সেটা। ঘিসিং তো রাজা হওয়ার চেষ্টা করছে, আর ঘিসিংকে পশ্চিমবঙ্গ সরকার রাজা বানাচ্ছে, কিন্তু রাজা তো নেপালে ছিল, ওনাকে তাকে কীভাবে 250 বছরের রাজাকে কীভাবে ওখানে গঙ্গা জনতা ঘোষিত করেছে সেটা দেখতে হবে। আর এরকম অত্যাচারী शासन तो कौन हो चिरास्त হবে না। नेपाल में जो राजतंत्र के खिलाफ ये नेपाल का बात ही नहीं, हम लोग भारत गोरखा है। यहाँ का स्टोरी अलग है, नेपाल का स्टोरी अलग है। इतना है, नेपाल का जो जनता ने जिस तरीका से राजा को हटा दिया वो दिस वाज अ एग्जाम्पल फॉर ऑल द पीपल ऑफ द वर्ल्ड टू अंडरस्टैंड कि हाँ ऐसा होता है अगर जनता आक्रोश में आता है। আজকে যদি গোর্খাল্যান্ডও দাঁড়ায় তাহলে গোর্খাল্যান্ডটা ভায়াবিলিটিটা, ইকোনমিক ভায়াবিলিটিটা কিভাবে আসবে সেটা যারা আন্দোলন করছেন তাদের চিন্তা করতে হবে। I don't believe there are many theses about the viability of so small state. A state is not a corporation, it's not a joint stock company that you're talking about a viability, how we run it. I think we have sufficient, it is a small state, but I think we have sufficient sectors from where, if run properly, we could definitely boost the economy. ওখানকার অ্যাসপিরেশনটা হচ্ছে পলিটিক্যাল, যে আমরা আমাদের যে জাতীয় অধিকার, আলাদা রাজ্য পাওয়ার যে অধিকার, এটি হচ্ছে প্রধান। ইকোনমিক্সের কথা পরে ভাবব, এটা হচ্ছে ওদের। কিন্তু আমরা কখনো এটাকে ছেড়ে দিই না, আমরা সাথে সাথেই বলি যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেসটিকেও দেখতে হবে। যেই ক্ষমতায় যাক তাকে কাদের জন্য গোর্খাল্যান্ড, আমি কালকেও এদের কাছে প্রশ্ন রেখেছি যে গোর্খাল্যান্ড করছেন কাদের জন্য? চা বাগানের শ্রমিকদের জন্য, ওই যে গ্রামে যে কৃষকগুলো পড়ে রয়েছে তাদের জন্য, গরিব নেপালিদের জন্য আপনারা করছেন কি? Right now is that it is a broad-based grassroots upheaval that has taken place, literally. It's not engineered by one single party or one single ideology. So it's too early to tell at this stage which direction ideologically or in terms of policy it will take. बंगाल का प्लेन्स का जो प्रॉब्लम है और हमारा जो प्रॉब्लम है वो उसमें देयर इज़ नो कॉमनैलिटी, क्योंकि द जियोपॉलिटिकल सिचुएशन इज़ डिफरेंट, द कल्चरल सिचुएशन इज़ डिफरेंट, द लैंग्वेज इज़ डिफरेंट. Therefore, we feel that we are unique enough to ask for a separate system of governance where we determine our own future. गोरखालैंड का तो हम लोग टारगेट रखा हुआ है 2010 मार्च में। আন্দোলনের পথ ধরে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য কবে হবে তা ভবিষ্যতই বলবে। পৃথক রাজ্য হিসেবে চলার আকাঙ্ক্ষা নিয়ে নানা কর্মসূচি ঘোষিত হয়েছে, পাহাড় জুড়ে তাতে সামিলও হচ্ছেন মানুষ। রাষ্ট্রীয় সন্ত্রাস কিংবা ক্ষমতার অলিন্দের চাপান উত্তরগুলো এই আন্দোলনের সামনে দাঁড়িয়ে থাকা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণও প্রত্যয়ী, তাদের প্রত্যয় দীর্ঘজীবী হোক। गोरखालैंड चाहिए हम लोग को, जितना घिसिंग किया तोड़फोड़ किया उसके लिए हम लोग गोरखालैंड चाहिए, जितना भी खड़ेगा हम लोग खड़ेगा। गोरखालैंड का यही है, एज सून एज पॉसिबल हो जाना चाहिए। जो गोरखालैंड का मूवमेंट चल रहा है ना, ये पीपल लोग सब उसी का डिमांड है। हम लोग तो गोरखालैंड के लिए हमारा वाइफ भी इंडिया नहीं, गोरखालैंड देखिए ये सब समुदाय के लिए अच्छा ही है। चाहता है हम बस इसकी लड़ाई में हम गोरखालैंड चाहिए। हमारा पढ़ाई वढ़ाई अच्छा होगा, यहीं वहीं से खुलेगा, इसके बाद यहीं पर ही पेंच भी जाने नहीं पेंच भी जाने का।
गोरखालैंड आएगा तो हमको हमारे लिए एक नया पहचान होगा ना। अच्छा है, ये तो हमको चाहिए ही। स्टेट होने से तो और अच्छा है आप हामी उहाँकै सपोर्ट गर्छौँ हामी सबै। जैसे हम लोग को बहुत अच्छा डेवलप हो जाएगी दार्जिलिंग में। हाँ, दूसरा स्टेट के जैसे हम लोग भी खुशी में रहेंगे, खुशी माहौल में रहेंगे। हम अपने दिल से सपोर्ट करेंगे। क्योंकि यहाँ पे सब लोग सपोर्ट करता है, इसलिए नहीं कि सब लोग सपोर्ट करता है, हम मन से ही सपोर्ट करता है। हम लोग का फ्यूचर का प्लान है ना, हम लोग का लड़की लड़के के लिए अपना ही लिए फ्यूचर अच्छा रहता है ना। कि हम लोग को बंगाल से कोई बेनिफिट नहीं हुआ है आज तक, समझे। अन्ना दिया है, हम लोग मांग के थक गए। इसलिए हम लोग को अगर सेपरेट स्टेट हो जाता है तो हम लोग को इसमें बेनिफिट है। गोरखालैंड जो विमल का बहुत अच्छा था, पहले किसिंग था, वो तो सब किसी सब खा दिया। अरे गोरखालैंड में बहुत कुछ बनते हैं ना, गोरखालैंड में अच्छा मिलता नहीं यहाँ का बंगाल से अलग होते हैं, बंगाल से हमें कुछ लेना देना। गोरखालैंड आने से इवन द इंडस्ट्रियलाइजेशन विल बी देयर। उसके बाद इंडस्ट्रियलाइजेशन आने से हम लोग का यूथ के लिए जो स्टूडेंट्स हैं उन लोग के लिए हम लोग को बहुत ही अच्छा होगा। गोरखालैंड होगा अपना जो स्टेट है ना, स्टेट में अच्छा रहता है। जैसा हम लोग का गोरखालैंड होगा अपना सिटीज में अच्छा रहता है। एकदम जरूरी है, होना चाहिए, क्योंकि यहाँ पर दूसरा कुछ काम नहीं हो रहा है, कॉम्पिटिशन भी कुछ नहीं हुआ, गोरखालैंड जरूरी है। अपना स्टैंडर्ड बैठेगा ना गोरखा होगा। कितना जैसे झारखंड वगैरह छत्तीसगढ़ वगैरह अलग स्टेट दिया है, वैसा स्टेट हम लोग का भी एक गोरखा लोग का हम लोग का पहचान होना चाहिए। हम गोरखा नहीं है लेकिन हम मरवड़ी है, लेकिन हम गोरखा ने हम गोरखालैंड में रहता है, लेकिन हमारा भी एक गोरखालैंड होना पड़ेगा। बड़े के हम लोग का ये हम लोग का एक वो है। हामीलाई हाम्रो नानी, हाम्रो छोराछोरीको लागि, पढेको भाइ बहिनीको लागि हामीलाई गोरखालैंड चाहिन्छ।